এসএসসি পরীক্ষা 2026 ও 2027 সকল শিক্ষার্থীদেরকে কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় অর্থাৎ রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের সম্পূর্ণ বিস্তারিত সকল কিছু এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন প্যাটার্ন কি থাকবে, ক নাম্বার প্রশ্ন কি থাকবে, খ নাম্বার প্রশ্ন কি থাকবে এবং এমসিকিউ প্রশ্ন কি কি থাকবে, এই সকল বিস্তারিত সকল কিছু আজকের এই হ্যান্ডনোট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই হ্যান্ডনোট ক্লাসে আমরা টোটাল সকল বিষয় সম্পর্কিত একটা মাস্টার ক্লাস তৈরি করেছি এবং এই ক্লাসটা যদি তুমি করে নাও আশা করি তোমার আর কোনো ক্লাসের প্রয়োজন পড়বে না এবং শিওরভাবে বলে দিব যে এই এমসিকিউ গুলো দেখিয়ে দিব, এই সিকিউ গুলো দেখিয়ে দিব যেগুলো করলে তোমার আর কিছুই করার প্রয়োজন নেই। তো এসএসসি পরীক্ষা 2026-এর যদি সিলেবাস করি সেক্ষেত্রে রসায়নের এটা প্রথম অধ্যায় ধরা হবে, কারণ এখান থেকে তোমাদের সিলেবাসটা শুরু হয়েছে। তো প্রথমেই আমাদের যদি পৃষ্ঠা খুলি সেক্ষেত্রে আমরা দেখি যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে কিছু কথা বলা রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন আসছে হলো মৌলিক পদার্থ কাকে বলে, কত প্রকার। এখন যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে উক্ত পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে উক্ত পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কে মৌলিক পদার্থ বলে। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি, যেটা তোমাদের চতুর্থ অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয়। তাহলে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত? 118টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কতটি? 98টি। এই প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, আর বিশেষ বিশেষ লাইনগুলো কিন্তু তোলা হয়েছে, এছাড়া বাকি লাইনগুলো এখানে তোলা হয়নি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। আমাদের বা মানুষের শরীরে কত ধরনের মৌল রয়েছে? মানুষের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে মানুষের দেহে কত ধরনের মৌল পাওয়া যায়, সেক্ষেত্রে উত্তর হবে 26 ধরনের। এর পরবর্তী প্রশ্ন হলো যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ কাকে বলে বা যৌগিক পদার্থ বলতে কি বোঝো? সেক্ষেত্রে উত্তরটা হবে হলো যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, মানে মৌলিক পদার্থের সংখ্যা নির্দিষ্ট হলেও যৌগিক পদার্থের সংখ্যা কিন্তু অসংখ্য। এর পরবর্তী কথা আসে পরমাণু ও অণু। এবার প্রথমে যেহেতু পরমাণু বিষয়টা নিয়ে কথা বলবো, পরমাণুকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে তারপর আমরা অণু সম্পর্কিত আসবো। পরমাণু দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়, সেটা হলো পর প্লাস অণু ইকুয়াল পরমাণু। পরমাণু দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়, যেটা পর প্লাস অণু ইকুয়াল পরমাণু। পরম, পরম শব্দের অর্থ হলো অত্যন্ত। পরম শব্দের অর্থ হলো অত্যন্ত। অণু মানে ক্ষুদ্র। তাহলে দুইটার সমন্বয়ে যে পরমাণু গঠিত হয় তার অর্থ হলো অত্যন্ত ক্ষুদ্র। পরমাণু হলো অত্যন্ত ক্ষুদ্র বা যাকে আর ভাগ করা যায় না, যাকে আর ভাগ করা যায় না। একে ডেমোক্রিটাস কিন্তু এই পরমাণুকে অ্যাটমও বলেছেন। তো অ্যাটম হিসাবে তুমি ধরে নিতে পারো। এখন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে উক্ত মৌলের, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে উক্ত মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে তাকে পরমাণু বলে। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে উক্ত অণুর গুণাগুণ বিদ্যমান থাকে তাকে পরমাণু বলে। পরমাণুর সংখ্যা 118 রকমের। সেম ভাবে যেমনটা বললাম যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হাইড্রোজেন এগুলো সবই হলো তোমার কি এক একটা পরমাণু। এরপরে আসে অণু। অণু তেমন কিছুই না, আসলে পরমাণু মিলে অণু গঠিত হয়। তুমি অনেকটা এভাবে ধরতে পারো যে ইট হলো তোমার পরমাণু এবং ইটের সমানে আমরা বিভিন্ন বাড়ি দিয়ে থাকি, বিভিন্ন হোটেল দিয়ে থাকি অথবা বিভিন্ন দোকানপাট দিয়ে থাকি, এইগুলোকে বলা হয় অণু। সহজ ভাষায় যে ওই ইট দ্বারা যা যা তৈরি হয়, ওই ইট দ্বারা আমরা যা যা তৈরি করতে পারি সেটা হলো অণু, আর ওই ইটটা হলো পরমাণু। আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারলাম। এবার দেখি রাসায়নিকভাবে এটাকে আমরা কিভাবে বলতে পারি। অণু কাকে বলে? সেক্ষেত্রে প্রশ্ন উত্তর হবে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অণু বলা হয়ে থাকে। এরপরে আবার মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। তো অণু তুমি দুইভাবে লিখতে পারো, এভাবে লিখলেও সম্পূর্ণ মার্ক পাবা, এভাবে লিখলেও সম্পূর্ণ মার্ক পাবা। এই লেখাটা এই জন্য লিখছি কারণ এটা খুবই ছোট একটা সংজ্ঞা, মুখস্থ রাখার জন্য সুবিধা, আর এটা রাখা হয়েছে বোঝানোর জন্য, কেননা এটা লিখলেও হবে। দুইটা সংজ্ঞায় রয়েছে, কোনোটা এক একটা এক এক রকম। এরপর আসে অণু প্রধানত দুই প্রকার। অণু হলো দুই প্রকার, একটা হলো মৌলিক অণু, একটা হলো যৌগিক অণু।
মৌলিক অণু বলতে বোঝানো হয় যে পর্যায় সারণীতে যে অণুগুলো আছে সেই অণুগুলোর যে পরমাণুগুলো আছে, মানে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, লিথিয়াম, হয়তো একদিন তোমরা সেই সম্পর্কিত বিস্তারিত জানছো, সেই জিনিসে যদি ডাবল ট্রিপল, যেমন এখানে আছে H2 মানে হাইড্রোজেন 2টা, O2 অক্সিজেন 2টা, O3 ওজোন স্তর, P4 তারপর S8, এগুলো হলো নিজ নিজ মানে দুইটা যেই পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে পর্যায় সারণীর সেই মৌলগুলো নিজেদের মধ্যে যদি বন্ধন করে তাকে আমরা বলি মৌলিক অণু। আর যৌগিক বিষয়টা হলো দুই বা ততোধিক মানে ভিন্ন ভিন্ন জিনিস, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করছে পানি, H2O পানি। তারপর হাইড্রোজেন ও সালফার করে গেছে H2S হাইড্রোজেন সালফেট। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড। এই ধরনের যেই জিনিস রয়েছে, আর খুব ইজিলি আমি যেমনটা বললাম যে এখানে একটা দুইটা ইট, এখানে একটা ইট, তিনটা ইট আছে, তো তিনটা ইট দ্বারা গঠন করছে কিছু একটা। তো বিষয় হলো যে পরমাণু মানে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পরমাণুর সমন্বয়ে কি অণু গঠন করবে আর কি। আচ্ছা, এরপর আসি P4টা কি? P4 মানে হলো শ্বেত ফসফরাস। এখানে অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে শ্বেত ফসফরাসের আর নিচের কোনটি শ্বেত ফসফরাসের সংকেত। তো এটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পাবা না, কিন্তু বিগত সালে আমি কিছু জায়গায় প্রশ্নটা দেখলাম যে নিচের কোনটি শ্বেত ফসফরাসের সংকেত, কিন্তু মেন বই সেটা নাই। তো সেক্ষেত্রে উত্তরটা হবে P4 হলো তোমার শ্বেত ফসফরাসের সংকেত। আবার পানির সংকেত হলো H2O, কিন্তু ভারী পানির সংকেত হলো D2। ভারী পানির সংকেত কি? D2। একবারে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করছি যেন এই বেসিক গুলো কনসেপ্ট হয়ে থাকে, একবারে যাবতীয় সকল কিছু তুমি বুঝতে পারো। আচ্ছা, তারপর আসে PN মানে হলো লোহিত ফসফরাস মানে হলো PN। কোনো কিছু শেষে যদি COOH থাকলে তাকে কার্বক্সিলিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড অথবা জৈব অ্যাসিড বলে। অর্থাৎ কোনো কিছু শেষে একটা যৌগ, যেমন আমি তোমাকে যদি দেখাই CH3COOH, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুইটা কার্বনের কারণে এর নাম হলো ইথাইন। আমি এটা নিয়ে পরবর্তী কথা বলবো। এর নাম হলো ইথানোইক অ্যাসিড। এবার প্রশ্ন হলো ইথানোইক অ্যাসিড কেন হলো, এটা অ্যাসিডই বা কেন হলো? যেমন এখানে বলা হয়েছে কোনো কিছু শেষে যদি COOH থাকে, দেখো এখানে COOH এই জায়গাটায় আছে। তো যদি কোনো কিছু শেষে তোমার কি COOH থাকলে তাকে কার্বক্সিলিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড বলে। আরেকটা বিষয় হলো, এটা তো আমরা বুঝলাম যে কোনো কিছু শেষে যদি COOH থাকে সেটা অ্যাসিড। এছাড়া আমরা কিভাবে বুঝবো যে সেটা আর অন্যান্য যৌগগুলো অ্যাসিড কিনা? যেমন আমি তোমাকে যদি দেখাই NaCl আর একটা হলো HCl, এখন আমি খুব ইজিতেই বলতে পারি নিচেরটা হলো অ্যাসিড, উপরেরটা হলো লবণ। এখন প্রশ্ন হলো আমি কিভাবে জানলাম যে এটা লবণ আর এইটা অ্যাসিড? এটা চিনার একটা টেকনিক আছে। যেমন আমি এখানে যেমনটা বলছি যে কোনো কিছু শেষে যদি COOH থাকে তাহলে সেটা অ্যাসিড। আবার কোনো কিছু শুরুতে যদি H থাকে, হাইড্রোজেন থাকে, তাহলে সেটা অ্যাসিড। অন্তত দশম শ্রেণীর জন্য এটা সত্য কথা। পরবর্তীতে অ্যাডভান্স কোয়ালিটিতে যখন যাবা তখন এটা ইলেকট্রন নিয়ে বিস্তারিত আছে, বাট দশম শ্রেণীর জন্য এর থেকে বেশি দরকার নেই। যেমন এটা শুরু করার জন্য প্রথমে H ছিল, তাই এটা অ্যাসিড। তুমি H দ্বারা যাই শুরু করবা সেটা অ্যাসিড। যদি কও H2O পানি, এটা এক ধরনের অ্যাসিড, এটা এক ধরনের ক্ষারও, এটা এর জন্যই। তারপর তোমার কি ধরো H2CO3 কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সকল অ্যাসিড দেখবা ক্লাস 10 যতগুলো বই আছে, 9, 10 যে বইগুলো আছে সেগুলোতে অ্যাসিড শুরু হয় হাইড্রোজেন দ্বারা। অর্থাৎ কোনো কিছু শেষে যদি COOH দেখি সেটা অ্যাসিড, কোনো কিছু শুরুতে H দেখলে সেটাও একটা অ্যাসিড। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করলাম। এরপরে আর, এখানে আর বলতে বোঝানো হয় অ্যালকাইল মূলক, আর আরআইস দ্বারা বোঝানো হয় অ্যালকেন। এটা নিয়ে বিস্তারিত তোমাদের শেষের যে অধ্যায় আছে সেখানে থাকবে। আপাতত এটা তোমাদের প্রয়োজন নেই, দরকার নেই, এটাকে বাদ দিচ্ছে। এর পরবর্তী আমরা যদি টপিক নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসতে গেছে যে মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্যগুলো লিখো। এখন পার্থক্য লেখার সময় দেখা যাচ্ছে আমরা এক পাশে কি মৌলিক দিয়ে লিখে শুরু করে দিই পদ, আর আমরা মেনলি এইভাবে উত্তর করার চেষ্টা করব। এই যে আমি এখানে যেভাবে আমার খাতায় উত্তর করে রাখছি, এই ধরনের উত্তরগুলো যদি করো সেক্ষেত্রে শিক্ষকদের মার্ক কাটার অপশন কম থাকে, এবং এই ধরনের ভাবে উত্তর করা থাকলে সেখানে শিক্ষক তুলনামূলক বেশি মার্ক দেওয়ার চেষ্টা করে। কেননা এই ধরনের যারা করে তারা আসলে ভালো বোঝে বা ভালো জানে, আর শিক্ষকরা এই ধরনের খাতা দেখলে মার্কটা তুলনামূলক বেশি দেয়। প্রথমে মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য করতে হলে এক পাশে আমরা দিলাম মৌলিক পদার্থ, অপর পাশে আমরা দিব যৌগিক পদার্থ। প্রথম অপশনে আমরা বলবো যে ওই মৌলিক পদার্থ কাকে বলে সেই সংজ্ঞাটা দিয়ে দেব, যেটা উপরে থেকে মুখস্থ করলাম।
যৌগিক পদার্থের ক্ষেত্রেও যৌগিক পদার্থের যে সংজ্ঞা আছে সেটা দিয়ে দিব। কি শিখলাম? যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে উক্ত পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। অপোজিট পাশে আমরা এই পাশে বলতে পারি যে সকল পদার্থকে ভাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কাকে বলে সেটা আসলাম। 2 নম্বর কথা হলো মৌলিক পদার্থের একক হলো পরমাণু। মৌলিক পদার্থের একক হলো পরমাণু, আর যৌগিক পদার্থের একক হলো অণু। মৌলিক পদার্থের একক কে? পরমাণু। যৌগিক পদার্থের একক কে? অণু। প্রশ্নটা নৈবিত্তিকে থাকে অনেক ক্ষেত্রে যে মৌলিক পদার্থের একক নিচের কোনটি, অথবা যৌগিক পদার্থের একক নিচের কোনটি। আচ্ছা, তারপরে 3 নম্বর হিসেবে আমরা বলবো মৌলিক পদার্থের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত। মৌলিক পদার্থ কি কি দ্বারা গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে সবগুলোই এই 3টি জিনিস দ্বারা গঠিত, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা। অপরদিকে যৌগিক পদার্থের কথা বললে যৌগিক পদার্থ 2 বা ততোধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। আচ্ছা, এরপরে 4 নম্বরে তো এখানে আসলে এতগুলো দরকার নেই। যদি 2 মার্কের জন্য আসে তাহলে মোটামুটি 3টা দিলেই এনাফ। 3টা দিলে 2 মার্ক পেয়ে যাবা, এখানে আর বেশি দরকার নেই। বাট যদি এটা 2 আসবে, আসলে এটা কখনো বেশি আসবে না। 2 আমরা এখানে 5টা দিছি, যেই 3টা তোমার কাছে সহজ মনে হয় 3টা উত্তর দিলে হবে। যদি 5টা দিতে পারলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হিসেবে আমরা বলতে পারি মৌলিক পদার্থের সংখ্যা সীমিত, আর এখানে যৌগিক পদার্থের সংখ্যা অসীম হিসাবে বিবেচনা করা হয়। কি? যৌগিক পদার্থের সংখ্যা অসীম হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। 5 নম্বর মৌলিক পদার্থের উদাহরণ হলো কার্বন, হাইড্রোজেন, লৌহ ইত্যাদি। এগুলো হলো মৌলিক পদার্থের উদাহরণ। আর যৌগিক পদার্থের উদাহরণ হলো পানি, অ্যাসিড, লবণ। এগুলো হলো যৌগিক পদার্থের উদাহরণ। তাহলে আমাদের মৌলিক, যৌগিক এই বিষয়টা গেল। এরপর আসি প্রতীক। প্রতীক কি? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক। অনেকে ভাবে যে ভাইয়া এই পিডিএফটা কোথায় পাবো। অনেকে দেখি হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে ভাইয়া পিডিএফটা দেন, যে এভাবে ভিডিও দেখতে লাগলে অনেক সময় লাগে। তো যদি পিডিএফটা দিয়ে দেন তাহলে হয়তো আমাদের অনেক উপকার হয়। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা সিস্টেম করেছি যে মাত্র অল্প কিছু, মানে নামমাত্র টাকায় 100 টাকা, ঠিক আছে, কিছু নামমাত্র টাকা, যেখানে ডেসক্রিপশনে দেখবা বিস্তারিত বলা হয়েছে যে এই 100 টাকার বিনিময়ে সম্পূর্ণ কেমিস্ট্রির সকল শিট একেবারে প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত হ্যান্ড নোটগুলো তোমাদেরকে দেওয়া হবে। তোমরা চাইলে খুব অনায়াসে ডেসক্রিপশনের মাধ্যমে যেভাবে লেখা আছে সেভাবে তোমরা যদি করো তাহলে অবশ্যই তুমি তোমার প্রাপ্ত পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা, অথবা তুমি এখান থেকে পড়ে নিতে পারো, তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে প্রতীক লেখার নিয়ম কি? এটা তেমন একটা কাজে লাগে না, তেমন একটা আমি এখন মানে জাস্ট এটা আছে। তো ফার্স্ট প্রতীক লেখার ক্ষেত্রে কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে ক্যাপিটাল এ লিখে মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ ক্যাপিটাল হাতে বড় হাতের, অক্সিজেনের প্রতীক ও বড় হাতের, নাইট্রোজেনের প্রতীক এন বড় হাতের। এখন তারপরে যখন 2 বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তখন একটি মৌলের প্রতীক হিসাবে অধ্যক্ষ ব্যবহার করা হয়, এবং অপর মৌলের জন্য এই প্রথম অক্ষরের সাথে উল্লেখযোগ্যতার উচ্চারিত অপর একটি ইংরেজি ছোট অক্ষর যোগ করে মৌলের প্রতীক নির্ধারণ করতে হয়। সহজ কথা হলো প্রথম যদি অক্ষরটা হয় সেটা বড় হাতের হবে, সেকেন্ড যে অক্ষরটা আছে সেটা ছোট হাতের হবে। কথা ক্লিয়ার? যেমন বোরনের সংকেত বি, বেরিলিয়ামের সংকেত হলো বিই ছোট হাতের, বেরিয়ামের সংকেত হলো বিএ ছোট হাতের। প্রথমটা বড় হাতের, সেকেন্ডটা ছোট হাতের। সোজা বাংলা কথা এটা। আচ্ছা, তারপরে যদি আমরা খেয়াল করি কয়েকটি মৌলের প্রতীক তাদের ল্যাটিন, আরবি এবং জার্মান থেকে পাওয়া হয়েছে। যেমন যদি এখানে আমরা যদি খেয়াল করি সোডিয়ামের বানান হলো SADIOM, কিন্তু সোডিয়ামের ল্যাটিন নাম হলো নাট্রিয়াম, যার সংকেত হলো Na। তাই সোডিয়ামের যে নামকরণটা আছে সেটা কিন্তু ল্যাটিন নাম থেকে আসছে, কারণ যদি ইংরেজি নাম থেকে আসতো তাহলে কিন্তু সোডিয়ামের বানানে S হয়, সে অনুসারে কিন্তু এখানে S দ্বারা হইতো বা SU হইতো, এ হইতো, তাই না? কিন্তু এখানে কি আছে? Na। কিভাবে? সোডিয়াম কিন্তু ল্যাটিন নাম থেকে আসছে। সেম ভাবে পটাশিয়ামের বানানে PO হয়, পটাশিয়াম, কিন্তু পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ক্যালিয়ামের প্রথমে কে, তাই এখানে সংকেতটা কিন্তু কে। সেম ভাবে এখানে আরো বেশ অনেকগুলো আছে, যেমন লৌহ হলো আয়রন, তো সেই অনুসারে এখানে আয়ু হচ্ছে, বাট এর নাম হলো ফিরাম, এর লেগে এফি হয়েছে। তামা বা তামা
রূপা দস্তা, তো এটাকে আমরা বলি কপার, তামাকে আমরা বলি কপার। কিন্তু কপার যদি বানানো আসতো সিও আসতো, কিন্তু তুমি দেখো সিইউ আছে। তামা বা রূপার ল্যাটিন নাম হলো, মানে তামার ল্যাটিন নাম হলো কার্পারাম, কাপ্রাম। তো এরকম ভাবে এখানে বেশ অনেকগুলো সংকেত তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা একটু দেখে নিবা, 10টা আছে এখানে। আচ্ছা, তারপরে জার্মান, এখানে বলছে টাংস্টেন, এর যে ল্যাটিন নামগুলো, তো এখানে কিছু ল্যাটিন নাম আরবিতে দেওয়া আছে। আরবিতে যদি বলি যে আরবিতে একটা আছে বোরন, বোরনের ল্যাটিন নাম হলো বোরন, যার বি, ঠিক আছে। তারপর হলো জিরকোনিয়াম, জিরকোনিয়ামের হলো জিরকোনিয়াম, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা এখানে অলরেডি এটা বলছি যে কোনো কিছু শেষে যদি COOH থাকে তাহলে সেটা একটা কি কার্বক্সিলিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড, ঠিক আছে, এটা শেষে থাকতে হবে অবশ্যই। আর যদি আর থাকে সেটা অ্যালকাইল মূলক, আর এইচ থাকলে এটা অ্যালকেন। এটা নিয়ে আমি শেষের অধ্যায় বিস্তারিত এটা পরে বলবো, আপাতত না। তারপর আসি জন ডাল্টনের পরমাণুর স্বীকার্যসমূহ। জন ডাল্টনকে তিনি কি কি স্বীকার্য দিয়েছেন, তার মতামত কি ছিল, তারপর আরো কিছু বিজ্ঞানী আছে তোমাদের ক্ষেত্রে। বিশেষ করে জন ডাল্টনের থেকে তোমাদের যেটা জানা দরকার সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলটা জানা দরকার, এবং বোরের পরমাণু মডেলটা তোমাদের জানা দরকার। এই দুটো তোমাদের রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে একটা প্রশ্ন তোমাদের থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কার মডেল বেশি গ্রহণযোগ্য এবং কেন, কার মডেল বেশি গ্রহণযোগ্য এবং কেন। সেক্ষেত্রে তুমি প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে পারো, অথবা অনেক ক্ষেত্রে দেখবা যে চিত্রে এরকম থাকে, এরকম একটা সার্কিট থাকে, আর এখানে অনেকটা এরকম থাকে, এরকম এরকম দেখতে পারবা। তো এটা হলো রাদারফোর্ডের মডেল সৌরজগতের সাথে, এটা হলো বোরের মডেল। তো মডেল এ ও মডেল বি, বলা হয় মডেল এ ও বি এর মধ্যে কে বেশি অধিগ্রহণযোগ্য এবং কেন। সেক্ষেত্রে রাদারফোর্ডের মডেলটা অধিগ্রহণযোগ্য, কেন, সেটা হলো রাদারফোর্ডের যেই আমরা রাদারফোর্ডের যে সফলতা বলি সেই সফলতাটা পড়ে নিলে হবে। আচ্ছা, তো আমি উপরেরটা বললাম না, উপরেরটা আমাদের তেমন দরকার নেই, জল ডাউনটুলারটা, তো আমি ওটা বাদ দিচ্ছি তোমাদের ক্ষেত্রে। রাদারফোর্ডের পরমাণু মডেল হলো আলফা কণা বিচ্যুতি পরীক্ষার উপর দিয়ে এই সিদ্ধান্তটা কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। তাহলে আলফা কণা বিচরণী পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ডের পরমাণু মডেল গঠন করে একটি মডেল প্রদান করেন। রাদারফোর্ডের পরমাণু মডেল নিম্নরূপ। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু বিষয় এখানে উল্লেখ রয়েছে। 1 নম্বর হিসেবে যদি বলি, পরমাণু কেন্দ্রস্থলে একটি ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুতে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াসের পরমাণু সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রবর্তী। তারপরে রাদারফোর্ডের আলফা কণার বিচ্যুতি পরীক্ষা। রাদারফোর্ডের যে পরীক্ষার মাধ্যমে এই যে তোমার এটা করছে, তার যে বিচ্যুতি পরীক্ষা আছে। ইলেকট্রন ও প্রোটন আবিষ্কার করার পর পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন অভিমত কি করে, প্রকাশ করেন। এই সম্পর্কে তোমার এইসব এখানে নিশ্চিত মনে হয়, সম্মত নিশ্চিত বোঝা যাচ্ছে না বলো, এই সম্পর্কে নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে রাদারফোর্ড একটি পরীক্ষা করেন। ভর কিছুদিন পূর্বেই আবিষ্কৃত হয় যে কিছু কিছু মৌল থেকে অনবরত তেজস্ক্রিয় রশ্মি বা কণা নির্গত হয়। এই ধরনের একটি কণা হচ্ছে আলফা কণা, যাকে এইভাবে পরবর্তীতে জানা যায় বেরিলিয়াম পরমাণু হতে এখানে বলেছে ইলেকট্রন বের করে দিলে যা হয় তাই আলফা কণা, বা হলো আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু, মানে Ac++, অবশ্যই আলফা কণা কপার প্লাস্টেট। আচ্ছা, তো এখানে ক্লিয়ার আছে। পরীক্ষার বর্ণনা হলো রাদারফোর্ড প্রচণ্ড গতিসম্পন্ন আলফা কণাসমূহকে একটি পাতলা সোনার পাতের উপর, পাতলা সোনার পাতের মাপটা কত, 0.0004 সেন্টিমিটার এর উপর নিক্ষেপ করেন। সোনার পাতের পিছনে জিঙ্ক সালফেট আবরণ একটি গোলাকার পর্দা রাখেন। এটা হলো তার পরীক্ষার বর্ণনা ছিল। পর্যবেক্ষণটা এরকম ছিল, প্রায় মানে 99% আলফা কণাই এই পাত ছেদ করে সোজাসুজি চলে যায়। জিঙ্ক পাতকে দীপ্তমান বা আলোকিত করে। তারপরে কয়েকটি আলফা কণা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে যায়। তারপরে খুব কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ প্রায় 20,000 এর মতো 20,000-এর মধ্যে একটি
সোজা বিপরীত দিকে চলে আসে। প্রায় 20,000 মধ্যে একটি কি করে সোজা বিপরীত দিকে চলে আসে। সিদ্ধান্ত ছিল এই পরীক্ষা থেকে রাদারফোর্ড নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেন, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, তবে এরা আলফা কণার গতিপথের পরিবর্তন ঘটাতে পারে না। তো এখানে মেনলি প্রশ্নটা এইভাবে থাকবে যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে সে মডেলটা উপরে দিবে এবং বলবে যে এই মডেলের বিস্তারিত সকল কিছু বলো। সেক্ষেত্রে তুমি যদি আলফা কণার বিস্তারিত বলে দাও তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সম্পূর্ণ বিস্তারিত কিছু বলা হইলো। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড বিষয় ছিল হলো যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় ওই আলফা কণা সোজাসুজি এর অপেক্ষায় বস্তুভারী কোনো কিছুর পথে সংঘর্ষ পতিত হয় বা তা দ্বারা বিকশিত হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। তার 3 নম্বর সিদ্ধান্ত, যেহেতু আলফা কণাগুলো ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে বিকশিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রে ঋণাত্মক চার্জযুক্ত হবে। তবে তিনি ভারী ও ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু এর কেন্দ্রকে নিউক্লিয়াসের নামকরণ করেন, যেটা এখনো নিউক্লিয়াসই আছে। 4 নম্বর সিদ্ধান্ত ছিল এটা, আলফা কণার গতিপথের পরীক্ষণ হিসাব করে দেখা যায় যে পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ মূলের পারমাণবিক সংখ্যার সমান। সহজ বাংলা হলো পারমাণবিক সংখ্যা যা থাকে সেই ক্ষেত্রে কতগুলোই কিন্তু ধনাত্মক চার্জ থাকে, যেটাকে আমরা বর্তমান প্রোটন সংখ্যা বলে থাকি। পরমাণুর পারমাণবিক সংখ্যা যে কয়টা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সেই কয়টাই থাকে। আর পরবর্তী পরমাণুর আকার, অর্থাৎ পরমাণুর আকারের ব্যাস হলো 1 × 10⁸ সেন্টিমিটার। এর তুলনায় নিউক্লিয়াসের আকার যেটা হলো 1 × 10⁻12 বা 1 × 10⁻13 সেন্টিমিটার খুবই ছোট। একটি পরমাণু নিউক্লিয়াসের চেয়ে 10,000 থেকে 1, ঠিক আছে, 1 গুণ বেশি। এখানে সেই পরীক্ষার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে একটা মাত্র জিনিস সোজা যে ফেরত আসে আর বাকিগুলা স্ট্রেট পার হয়ে যায়, কিছু জায়গায় পথ পরিবর্তন করে। ঠিক আছে, তার একটি এখানে চিত্র দেওয়া আছে। এখন প্রশ্ন হলো আলফা কণা ধনাত্মক, বিটা কণা ঋণাত্মক, গামা কণা নিরপেক্ষ এবং চার্জ যুক্ত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে পরমাণুর মডেল। 1897 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর উপর পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য থেকে পরমাণুর গঠন সম্পর্কে যে মতামত উপস্থাপন করেন তা পরমাণুর মডেল নামে পরিচিত। যেমন থমসন এই মডেলটি উপস্থাপন করেন হলো 1898 সালে, রাদারফোর্ড পরমাণু মডেল করেন হলো 1911 সালে, বোর পরমাণু মডেল করেন হলো 1913 সালে, বোর সমারফিল্ড পরমাণু মডেল করেন হলো 1916 সালে, তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল করেন হলো 1924 সালে। 1924 খ্রিস্টাব্দে লুই দে বোগলি কর্তৃক এই তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাবিত হয়। আচ্ছা, এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেমনটা আমি অলরেডি তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল বললাম, যেটা হলো 1911 সালে তোমার এটা হয়েছিল। তো আমি আগে বলছি যে আলফা কণার বিচ্যুতি পরীক্ষার উপর ভিত্তি করেই রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটা গঠন করা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করছি। এখানে তুমি দেখো সেই জিনিসগুলো এখানে বিস্তারিত আবার দেওয়া আছে যেন তুমি বুঝতে পারো, এবং এখানে কিছু বেশি জিনিস রাখা হয়েছে। যেমন এখানে তুমি যদি দেখো পরমাণু মডেল কেন্দ্র, এটা আমি অলরেডি বললাম। তারপরে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এবং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু নিউক্লিয়াসের পরিবেষ্টিত থাকে। সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে যেমন ইলেকট্রন ঘোরে সেইভাবে কি রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনগুলো ঘোরে। তো এখানে সেই বিস্তারিত সকল কিছু আমরা রাখছি। রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, দেন আরও যতটুকু লাগে, মানে এই অধ্যায়ে বিস্তারিত যা যা লাগে তোমার টোটাল সব কিছু আছে এখানে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। তারপর রাদারফোর্ডের মডেলে আরেকটা কথা বলতে যাই, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথগুলো ঘুরছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কতটি প্রোটন আছে নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ
একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য, অর্থাৎ পরমাণু হলো নিরপেক্ষ। আচ্ছা, ঋণাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের এখানে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এর এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। ধনাত্মক ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রন কেন্দ্র এবং বহির্মুখী বল পরস্পর সমান। এর পরবর্তী রাদারফোর্ডের মডেলে আরো বলা যায়, রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয় বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের সম্পর্কে ধারণা দেন, তাই এই মডেলকে নিউক্লিয়াস মডেলও বলে। এরপর রাদারফোর্ডের যে পরমাণু মডেল তার সীমাবদ্ধতা কি? রাদারফোর্ডের সর্বপ্রথম নিউক্লিয়াস ও ইলেকট্রন কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল, যেগুলো হলো রাদারফোর্ডের কি কারণে তার সীমাবদ্ধ আছে এবং রাদারফোর্ডকে না করে বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্যতা পাইছে কেন, সে বিষয়টা যদি বলি, এই মডেলে বা রাদারফোর্ডের মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতির সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেননি তিনি। তারপরে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রন এর তুলনা করা হয়েছে। কাজেই চার্জবিহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়। এরপরে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে ঘিরে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি, যেগুলো পরবর্তী বোর দিছে, যার কারণে আসলে বোরকে আসলে বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং একই সময় সেটি নিউক্লিয়াসের ওপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এরপরে আমরা যদি দেখি পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো যুক্তি বা ব্যাখ্যা তিনি দেননি, কিন্তু বা তিনি ব্যাখ্যা দিতে পারেননি। নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যত দূরে থাকবে ইলেকট্রনের শক্তি ও তত বেশি হবে, অর্থাৎ এন ল্যামডা ইকুয়াল ভি বা ভি ইকুয়াল এন ল্যামডা। তো সেই সম্পর্কিত এখানে কিছু রশ্মি মান দেওয়া রয়েছে। তুমি যদি দেখো মহাজাগরণিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.0005 ন্যানোমিটার, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.005 থেকে 0.15 ন্যানোমিটার, রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.01 থেকে 10 ন্যানোমিটার, অতিবেগুনি রশ্মির তরঙ্গ হলো 380 ন্যানোমিটার, দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 380 থেকে 700 ন্যানোমিটার। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরিমাণে আসে। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হলো 700 ন্যানোমিটারের বেশি। রেডিও ও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2.2 গুণন 10⁵ ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল 10⁹ মিটার। এরপর আসি বোরের মডেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বোরের মডেল, এবং এই বোরের মডেলকে রাদারফোর্ডের মডেল বা বাকি মডেলগুলো থেকে অধিক গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটা হলো বোরের যে মডেলটা আছে সেই মডেলের যখন সফলতা পড়বা তখনই এটা ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, বোরের মডেল সম্পর্কিত আমরা যদি কথা বলি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা ও ত্রুটি দূর করার লক্ষ্যে বিজ্ঞানী নিলাস বোর 1913 খ্রিস্টাব্দে পরমাণুর গঠন সম্পর্কে তার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন, যা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। আলোর বিকিরণ ও বর্ণালী বিষয়ক এখানে বলেছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ওপর ভিত্তি করে বোরের পরমাণু মডেলের প্রতিষ্ঠিত। তাহলে এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে তার উপরে ভিত্তি করে কিন্তু বোর পরমাণু মডেল করছিল, যেটা হলো ম্যাক্সওয়েলের যে কোয়ান্টাম তত্ত্ব ছিল সেটা কিন্তু রাদারফোর্ডের ক্ষেত্রে কার্যকর হয়নি।
যেমন রাদারফোর্ডের কারণে মানে ম্যাক্সওয়েলের কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কার্যকর হলো না এবং কিছু ত্রুটি দেখা দিল, তখন বোর ভাবলো যে কেননা এইটার সুযোগ নেওয়া যায়, এবং সে ঠিক এইটারই সুযোগ দিছে। তার মাঝে বা যতটুকু অলরেডি রাদারফোর্ড করছে সেটা তার করার দরকার নেই, যতটুকু তার ত্রুটি ছিল সে করছে, এই ত্রুটিটা দূর করছে 2 বছরে। 11তে করছিল সে, এ করছে 1913-তে, 2 বছরে। ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কোনো বস্তু বিচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট পরিমাণ বা তার সকল গুণিতক শক্তি শোষণ করে। শক্তির এই নির্দিষ্ট একক পরিমাপকে কোয়ান্টাম তত্ত্ব বলে বা কোয়ান্টাম বলে। বিজ্ঞানী আইনস্টাইন পরবর্তীতে এই কোয়ান্টাম বা শক্তির নির্দিষ্ট একক প্যাকেটকে গুচ্ছাকার কণা হিসাবে উল্লেখ করেন এবং এর নাম দেন ফোটন। প্রতিটি ফোটন কণা বা আলোর একক কোয়ান্টাম শক্তির পরিমাণ হচ্ছে ওই নির্দিষ্ট আলোর বিকিরিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক ল্যামডা। তারপর হলো ই সমানুপাতিক এইচ মিউ ইকুয়াল কম্পাঙ্ক। এখানে মিউ হলো কম্পাঙ্ক, যেটাকে অনেকে এফ ও ধরে, এরকম ই সমান সমান অনেকে লেখে হলো এইচ এফ লেখে, অনেকে লেখে মিউ লেখে, যেখানে এখানে নির্দিষ্ট মান আছে। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যার নির্দিষ্ট মান হলো 6.626 গুণন 10^10^10^34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা তোমাকে মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এরপরে কম্পাঙ্ক এফ সমান সমান হলো n/t, এটাও মনে রাখতে হবে। এবার আসি বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল নিয়ে প্রথমে কথা বলতে হয় শক্তি স্তর নিয়ে। বোরের পরমাণু মডেল সম্পর্কিত কিছু বলতে হলে প্রথমে শক্তি স্তর নিয়ে কথা বলতে হয়। পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াস কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান কক্ষপথ বা শক্তি স্তর বা স্থির শক্তি স্তর অথবা অরবিট অথবা সেল বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো রূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথগুলোতে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে এন সমান 1 2 3 4 5 6 এগুলো। N1 হলে কে সেল, N2 হলে এল সেল, N3 হলে বা এন সেল এবং হলো N4 হলে সেটা হলো এন সেল। তাহলে কে এল এম এন, ঠিক আছে। কে এল এম এন বলতে শক্তি স্তর 1, শক্তি স্তর 2, শক্তি স্তর 3 এবং শক্তি স্তর বলা হয়। N সমান সমান 5 হলে ও সেল হিসাবে বিদ্যমান। এরপর আসে কণিক ভরবেগ। এখান থেকে ম্যাথ আসবে, এটা তুমি গ্যারান্টি ধরে নাও। এখান থেকে ম্যাথ আসবে যে ওই জিনিসটার কণিক ভরবেগ নির্ণয় করো, কণিক ভরবেগ নির্ণয় করো। প্রশ্নে তোমরা এই কণিক ভরবেগ সম্পর্কিত ম্যাথ প্রচুর পরিমাণ দেখবা বিগত সালে যে প্রশ্নগুলো করলো, যে কোনো গাইড সাপ্লিমেন্ট খুলবা দেখবা কণিক ভরবেগ নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন প্রচুর আছে। রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল থেকে কার মডেল অধিক গ্রহণযোগ্য, কেন ব্যাখ্যা করো, বা দুইটা মডেলের মধ্যে তুলনা বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্নের অভাব নেই। ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমাদের কি করতে হবে, ভালোভাবে ক্লিয়ারলি পড়তে হবে। তো চলো, আমি যে পয়েন্টে ছিলাম এখানে নিচে চলে আসলো। কণিক ভরবেগ, ইলেকট্রন সমূহ শুধুমাত্র সেই সমস্ত কক্ষপথে আবর্তন করবে যেখানে এর কণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। অর্থাৎ কোনো একটি কক্ষপথে বিচরণকালে ইলেকট্রনের কণিক ভরবেগ থাকবে আর কি। যেমন হলো mvr = 2a মানে nh/2π, mvr = nh/2π, যেখানে n হলো কক্ষপথের সংখ্যা, তারপর হলো তোমার কি এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক আগে বলছি। তারপর ভি হলো ইলেকট্রনের বেগ, ভি হলো কি ইলেকট্রনের বেগ, আর হলো শক্তি স্তরের ব্যাসার্ধ। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, যার নির্দিষ্ট মান হলো 6.626 গুণন 10^10^34 জুল সেকেন্ড। এই মানটাকে আরেকভাবে পাইয়ের মান হলো 3.1416। এম যেটাকে ইলেকট্রনের ভর বলা হয়, ইলেকট্রনের ভরের মান হলো 9.11 গুণন 10^31 জুল। এরপরে আসে শক্তির বিকিরণকাল। শক্তির বিকিরণ, ইলেকট্রন একটি শক্তি স্তর অবস্থান করার সময় কোনরূপ শক্তি শোষণ করে বিকিরণ করে না, শোষণ বা বিকিরণ করে না। সাধারণ বা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে না, তবে উত্তেজিত অবস্থায় লাফিয়ে এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারে, আর এজন্য ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে। ইলেকট্রন শক্তি শোষণ বস্তুর উত্তেজিত হয় এবং লাফিয়ে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে অবস্থান গ্রহণ করে। বিপরীতক্রমে
উচ্চ স্তর থেকে লাফিয়ে নিম্ন স্তরে অবতরণ করলে শক্তির বিকরণ ঘটে। ঠিক আছে, তাহলে এক সময় যদি উপর থেকে নিচে আসো, যদি উপর শক্তি থেকে নিচের শক্তি স্তর আসে তাহলে শক্তির বিকরণ ঘটবে, নিচ শক্তি স্তর থেকে উপর শক্তি স্তর গেলে শক্তির শোষণ ঘটবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা সূত্র আছে, শোষিত বা বিকৃত শক্তি ই সমান এইচ মিউ বা এইচ এফ। তো আবার এইচ সমান সি বাই ল্যামডা বলা হয়, কেননা মিউ সমান হলো সি বাই ল্যামডা, যেখানে ল্যামডা ইকুয়াল তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো কি এইচ তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 গুণন 10⁻⁴, সি হলো আলোর বেগ, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে ম্যাথ কিন্তু আসবে, ম্যাথগুলো তোমাদের করতে হবে। বৃত্তাকার কক্ষপথেই নয়, উপকক্ষপথেও ঘোরে। আচ্ছা, এরপরে বোরের মডেলের সফলতা, এটা ঘ নাম্বারের জন্য মুখস্থ করবা যে বোরের আসলে কেন বোরের মডেলকে অধিক গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে, তার কারণ কি কি কারণে তাকে এটা দেওয়া হয়েছে, এই সফলতার মাধ্যমে সেই জিনিসটা কিন্তু জানা যায়। সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পরমাণু মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। 2 নম্বর বিষয় হলো রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলের কথা বলা হয়েছে। পরমাণুর শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ঘটবে, আবার পরমাণু শক্তি বিকরণ করলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। তো এখানে যে বিষয়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ঘ নাম্বার প্রশ্নে 100% আসে। তুমি যদি এটা গ্যারান্টি লিখে নাও, প্রি টেস্ট পরীক্ষাতে হয়তো এটা দেখবা যে প্রশ্ন এরকম থাকবে, বোর ও রাদারফোর্ডের মডেলের মধ্যে কার মডেল অধিক গ্রহণযোগ্য, বা এ ও বি মডেলের মধ্যে কার যোগ্য অধিক গ্রহণযোগ্য কেন। সেক্ষেত্রে যদি বোরের পরমাণু সাফল্যতা লিখে দাও, বোর পরমাণু মডেলের সাফল্যতা লিখে দাও, তাহলে এই প্রশ্নটা উত্তর হয়ে যাবে এবং 4 মার্কের মধ্যে তুমি এখানে 4ই পাবা। আমি এখানে সুন্দরভাবে উপস্থাপনা করতে চেষ্টা করছি যেন তুমি ইজিলি পাও। আবার বলছি, যাদের পিডিএফ ফাইল দরকার তারা ডেসক্রিপশনে যেভাবে বলা হয়েছে সেভাবে যদি করো তাহলে খুব অল্প কিছু অর্থের বিনিময়ে তুমি এই পিডিএফটা কিন্তু সম্পূর্ণ মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত অর্জন করতে পারবা। আচ্ছা, তো এরপরে আমরা আসবো, এরপর হলো 3 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। আচ্ছা, তারপরে পয়েন্ট দিব আমরা, রাদারফোর্ড ও বোরের মডেলের মধ্যে কোনটির গ্রহণযোগ্যতা বেশি। যেমনটা আমি তোমাকে বারবার বলছিলাম, রাদারফোর্ড ও পরমাণু মডেলের মধ্যে কোনটির গ্রহণযোগ্যতা বেশি, 100% গুরুত্বপূর্ণ ঘ নাম্বার প্রশ্নের জন্য। এটা আসবে, এটা 100% লিখে রাখো, এটা আসবেই যে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য। সেক্ষেত্রে উত্তর হবে বোরের পরমাণু মডেল অন্যতম। বোরের পরমাণু মডেল মানে বেশি গ্রহণযোগ্য বা অন্যতম। প্রধান সাফল্য হচ্ছে শক্তি স্তরের আকার, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা, ইলেকট্রন শক্তি স্তর শোষণ ও বিকরণের ধারণা দেওয়া। রাদারফোর্ডের সৌর মডেলে প্রধান ভিত্তি ছিল সৌরজগতের সাথে পরমাণু অভ্যন্তরীণ সিস্টেমের তুলনা, যা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। বোরের মডেলের যদিও অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সৌরজগতের ত্রুটি দূর করতে পেরেছিল। তাই এই 2 মডেলের মধ্যে বোরের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। এতটুকু লিখলেও কিন্তু তুমি সম্পূর্ণ মার্কটা পেয়ে যাচ্ছ, যেটা তোমার ভালো লাগে। তুমি চাইলে উপরেরটা লিখতে পারো, তুমি চাইলে এতটুকু লিখতে পারো, যেটুকু লিখবা এখানে তুমি সম্পূর্ণ মার্কটা পাবা। আচ্ছা, তারপর আসে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদের মেন বই তেমন কিছু বলা নেই, বাট কোয়ান্টাম সংখ্যা তোমাদের লাগবে। বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো হয়তো বা দেখলে তোমরা বুঝতে পারবা যে কোয়ান্টাম সংখ্যা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। এবং কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, প্রথম হলো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও নিজ অক্ষ ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যা সমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। পরমাণুতে একটি ইলেকট্রন অবস্থান উপস্থাপনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। তাহলে যে কোনো একটা মানে কোয়ান্টাম সংখ্যার জন্য 4টি কোয়ান্টাম, একটা পরমাণুকে প্রকাশ করার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লাগে। পরমাণুতে
ইলেকট্রনের সঠিক অবস্থা ও অবস্থান ব্যাখ্যা করার জন্য 4টি কাল্পনিক সংখ্যা ব্যবহার করা হয়, এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। এই তত্ত্বকে কোয়ান্টাম তত্ত্ব বলে। পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে শক্তিস্তর সমূহ বিভিন্ন সংখ্যক ইলেকট্রনে থাকতে পারে, যা ভিন্ন ভিন্ন শক্তিস্তরে বিন্যস্ত থাকে। বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, আর শক্তিস্তরের তরঙ্গ ও কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রনের অবস্থান সর্বাধিক অঞ্চল অরবিটাল আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস ব্যাখ্যা করা হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে এন দ্বারা প্রকাশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে এল দ্বারা প্রকাশ করে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে এম দ্বারা প্রকাশ করে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই হলো 4টি কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তিস্তরে কি করে, আবর্তন করে। পরমাণুতে ইলেকট্রন সমূহের অরবিট বা প্রধান শক্তিস্তর সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। বোর পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পাই ব্যাসার্ধ বিশিষ্ট বিভিন্ন শক্তিস্তরে এম ভরের ভি বেগে ঘূর্ণায়মান ইলেকট্রন কণিক ভর বেগের সূত্র হলো mvr = nh/2π, যেখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসবে গ নাম্বারে। এখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক, n হলো 1 2 3 4 মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, যা শক্তিস্তর নির্দেশ করে। এই শক্তিস্তরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, তারপরে পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোনো প্রধান শক্তিস্তর থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বা তা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এটা হলো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেটা সংকেত। অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূর তথা কক্ষপথের ব্যাসার্ধ বা শক্তিস্তর আকার প্রকাশক সংখ্যাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কে, এল, এম, এন ও প্রভৃতি সেল হিসাবে প্রকাশ করা হয়। এদেরকে কক্ষ বা অরবিটও বলে। কোনো প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কোনো কিছুতে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যেমন n = 1 হলে প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে, তোমার যেমনটা বললাম 2n², তাহলে 2 × n এর মান 1, তাহলে 1 তারপরে স্কয়ার ইকুয়াল 2টা। n এর মান 2 হলে তাহলে 2n² 2, n এর মান 2 তারপরে স্কয়ার, 2 এর স্কয়ার হলো 2 × 4 আর 4 এর সাথে 2 গুণ করলে 4 × 8, 8টি। তাহলে দ্বিতীয় শক্তিস্তরে 8টি ইলেকট্রন থাকতে পারবে। n = 3 হলে 2n² বসলে 2, n এর মান হলো 3 তারপরে স্কয়ার, 3 এর স্কয়ার হলো 3 × 3 = 9, 9 এর সাথে 2 গুণ হলো 9 × 2 = 18, তাহলে তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারে 18টি। n = 4 হলে তাহলে 2 × n বলতে 4, 4 এর স্কয়ার, 4 × 4 = 16, 16 × 2 = 32, তাহলে প্রথম শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারবে 2টি, দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারবে 8টি, তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারবে 18টি, চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন থাকতে পারবে 32টি। অনুরূপভাবে n এর মান 5 হলে ও সেল, 6 হলে পি সেল, 7 হলে কিউ সেল হয়। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণুর আকার নির্দেশ করে। কোন শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দেশ করে। তারপর আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি সংখ্যা? সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর বর্ণালীতে প্রাপ্ত অসংখ্য সূক্ষ্ম রেখাকে ব্যাখ্যা করার জন্য বোরের পরমাণু মডেলে সংশোধন করে বিজ্ঞানী সোমারফেল্ড প্রস্তাব করেন যে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ছাড়াও উপকক্ষপথেও এক অরবিট হয়। উপকক্ষপথ মানে আবৃত্তি করে আর কি। উপবৃত্তাকার কক্ষপথগুলোতে সহকারী বা অ্যাজিসুথাল কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয় এবং এল দ্বারা সূচনা করা হয়। একে উপশক্তিস্তর বা সাবসেল বা উপকক্ষ বা অরবিটাল বলে। এরূপ উপবৃত্তাকার কক্ষপথকে ঘূর্ণনশীল ইলেকট্রনের কাঙ্ক্ষিত কণিক ভরবেগ। আচ্ছা, যেমনটা সূত্র আমি বললাম, এটার প্রয়োজন নেই, এটা তেমন লাগবে না, এটা হাই লেভেলের বিষয়। তো এটা আমি তোমাদেরকে স্কিপ করছি, এটা তোমার তেমন দরকার নেই, এখান থেকে তোমার দরকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 থেকে প্লাস মানে n-1 পর্যন্ত। এটা তোমাকে মনে রাখতে হবে, এই সূত্রটা ইম্পর্টেন্ট তোমার জন্য, ঠিক আছে। পূর্ণ সংখ্যক হতে পারে। n এর মান যত হবে ওই প্রধান শক্তিস্তরে উপশক্তিস্তরের সংখ্যা ততটি হবে। যেমন
প্রথম শক্তি স্তরের কথা যদি n সমান 1 হয় সেক্ষেত্রে একটি মাত্র উপশক্তি স্তর থাকবে, n সমান 4 হলে 4টি উপশক্তি স্তর থাকবে। যেমন এখানে দেখো n এর মান 2 হলে একটা 0 1 তারপর 1, ঠিক আছে, তো এটা তোমার মেন বিষয়। তো এর পরবর্তী তুমি এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছ এখানে। তো এখানে এই যে এই সেলটা, মেন সেলটা হলে এইটা, এই সেলটা হলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এরকম দেখবে তোমাদের মেন বইয়ে প্রচুর পরিমাণে উত্তর করা আছে, প্রচুর। তো এটা কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, বিস্তারিত সকল কিছু রয়েছে এই পিডিএফে। নর্মালি একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ পিডিএফটা আসলে কমপ্লিট করা সম্ভব নয়, ঠিক আছে। তারপর আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে। এর পরবর্তীতে এই টপিকে, প্রত্যেকটা টপিকের উপরে বিস্তারিত সকল কিছু এবং অ্যাডভান্স কোয়ালিটির বিগত সালের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে যে জিনিসগুলো দরকার তোমাদের, যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন, সেই জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা তোমাদের প্রয়োজন, এই পিডিএফটা তোমরা নিলে হয়তো বা আরও ভালো শিখতে পারবা, তোমাদের আরও ভালোই হবে, যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। তোমার যদি এমনটা মনে হয় যেমন আহ্বান নীতি কাকে বলে, তোমাদের মেন বই নাই, তো কি করবা? পলের বর্জনীতি কাকে বলে, মেন বই নাই, কি করবা? তো এই সম্পূর্ণ বিষয়টাকে একটা অ্যাডভান্স কোয়ালিটির একটা জিনিস তোমাকে উপস্থাপনা করছি। এই জিনিসটা নেওয়ার জন্য তোমাকে মানে অ্যাভারেজ আমি বলি নাই টাকা, এটা 100 টাকা তার কোনো আহামরি টাকা না। তো কিভাবে দিবা ডেসক্রিপশনে সেই সম্পর্কিত বিস্তারিত বলেছে। তারপরে তোমাকে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রাখছি, যে তোমার সম্পর্কিত বা এই সম্পর্কিত তোমার যে কোনো কিছু যদি তোমার ডাউট থাকে যে ভাই, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এবং তোমার প্রশ্নের উত্তর অবশ্যই আমি দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এবং কি কি প্রশ্ন আসবে, কি কি এখান থেকে যদি প্রশ্নের কথা বলি, যেমনটা বললাম যে কণিক ভরবেগ কাকে বলে, তারপর বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কার পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য এবং কেন তা ব্যাখ্যা করো। তারপর থাকতে পারে বেগ নির্ণয় করো, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের অলরেডি দেখলাম, এই প্রশ্নগুলো আসবে এখানে। কোয়ান্টাম সংখ্যা, তোমাকে 4টে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করবো, অরবিটালের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এই সকল বিস্তারিত সকল কিছু আছে। ইলেকট্রন বিন্যাস আছে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাও। কপার ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মান না কেন, কপার বা যে কোনো একটা মূলক, কপার হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, তারপরে তোমার পটাশিয়াম হতে পারে, এরা ইলেকট্রনের সাধারণ নিয়ম মানে না কেন, বা ইলেকট্রনের ব্যতিক্রম, এরা ব্যতিক্রমী কেন, সে বিষয়ে বিস্তারিত সকল কিছু এখানে আছে। এবং তুমি দেখতেছো প্রত্যেকটা মানে তোমার যতটুকু দরকার হয়তোবা তার থেকে আরো ভালোভাবে অ্যাডভান্স কোয়ালিটি ভাবে আমি এখানে উপস্থাপনা করছি। অর্থাৎ এই যে বিষয়টা একেবারে ম্যাথ থেকে শুরু করে যাবতীয় যা যা তোমার দরকার একটা পড়ার জন্য তোমার যা যা বিস্তারিত যা যা দরকার এখানে এই পিডিএফটাতে সম্পূর্ণ জিনিস রাখা হয়েছে। এবং সব কিছু একেবারে A to Z সব মিলে যা যা তোমার দরকার তুমি পিডিএফে পেয়ে যাবা। এর থেকে বেশি তোমাকে কেউ পড়াতে পারবে আমার মনে হয় না, এর থেকে বেশি তোমার লাগবেও না, কখনোই না। একবারে লাস্ট লেভেল পর্যন্ত এখানে উপস্থাপনা করা আছে। আশা করি সকল কিছু তুমি বুঝতে পারছো। এর বাকিটা তোমার হাতে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।